শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, রিকশাওয়ালা। সন্ধ্যা অতিক্রান্ত হয়েছে। সকাল থেকেই থেকে থেকে ঝুপ ঝুপ করে বৃষ্টি নেমে জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। পথিকেরা আকাশের এমন খামখেয়ালিপনায় বিরক্ত হচ্ছিল। পথ চলতে চলতে যখন বৃষ্টি নামে, তখন তারা কোনো গাড়ি বারান্দায় আশ্রয় নিয়ে কোনো রকমে একটু মাথা বাজিয়ে নেয়। যখন বৃষ্টি ধরে আসে, তখন ভরসা করে যেই না গাড়ি বারান্দার আশ্রয় ছেড়ে পথে পা বাড়ায়, অমনি আবার বৃষ্টি শুরু হয়। সমস্ত দিনটা মেঘ করেই ছিল। একটানা না হলেও বৃষ্টির কোনো বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমের ভ্যাপসানিতে কলকাতার বৃষ্টি স্নাত সন্ধ্যা থমথম করছিল। এমন দিনে সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে নিয়ে স্ট্যান্ড রোড ধরে কুমোরটুলির দিকে যাচ্ছিলাম। তখন বৃষ্টি একটু ধরে এসেছিল। অন্ধকারের ঘনঘটা ভেদ করে গঙ্গার ওপারের কারখানাগুলির আলো মাতালের চোখের মতো দেখাচ্ছিল। ল্যাম্পপোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে জমে থাকা জলের উপর গ্যাসের আলো পড়ে চকচক করছে। পথে লোকজন বা গাড়ি ঘোড়া বিশেষ ছিল না। কখনো কখনো এক আধটা ট্যাক্সি কিংবা ঘোড়ার গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটিয়ে ছুটছিল। দূরে একটা রিক্সা ঠুনঠুন ঘন্টা বাজিয়ে ধীর গতিতে যাচ্ছে। পিছনের আলোটি চোখের সামনে যেন একটি লাল রেখা টেনে দিচ্ছে। বৃষ্টির ভয়ে দ্রুত পা চালাতে লাগলাম। নিমতলা পার হতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। একটা গাছের নিচে দাঁড়িয়ে কোনো রকমে মাথা বাঁচাচ্ছি, এমন সময় দেখি সেই রিক্সাওয়ালা হাঁপাতে হাঁপাতে সেই গাছের নিচে এসে দাঁড়ালো। রিক্সাটি ছিল খালি। রিক্সাওয়ালাটি সম্ভবত দূরের কোনো যাত্রীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ফিরেছে। বৃষ্টি থামবার কোনো আশাই দেখতে পেলাম না। তবুও ভালো, একখানা রিক্সা তো পাওয়া গেল। এই সামান্য পথটুকুর জন্য কত পয়সাই বা দিতে হবে। পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছে সুস্থ হয়েছে। অনেক দরাদরি করে শেষ পর্যন্ত 2 আনা ভাড়ায় দফা রফা হলো। বিনুকে উঠিয়ে দিয়ে নিজে উঠতে যাচ্ছি, এমন সময় রিক্সাওয়ালা বলল, হুজুর, দুজনকে নিয়ে পারবো না হুজুর। বললাম, দুজন তো লোক, আর কতটুকুই বা রাস্তা? আজ্ঞে না হুজুর, পারবো না। প্রথমে একটু আশ্চর্য হলেও তৎক্ষণাৎ চটে গেলাম। বললাম, দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা 2-3 লোক নেয়, তুই বেটা নিবি না কেন রে? এমন ষাঁড়ের মতো শরীর তোর। সকেগা নেই বাবু। বলে সে সেই বৃষ্টির মধ্যেই গাছের তলা ছেড়ে বেরিয়ে পড়ল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ কথা শুনে মনটা নরম হলো। তার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরে গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিজতে লাগলাম। রিক্সাওয়ালা তখন কিছু দূর চলে গেছে। হাঁক দিয়ে বললাম, আরে ও ভাই, 10 পয়সা দেবো রে। সে একবার মুখ ফিরিয়ে দেখল এবং পর মুহূর্তেই গাড়ি নিয়ে দৌড়তে শুরু করলো। বহুদূর হতে রিক্সাখানার ঠুনঠুন আওয়াজ কানে আসতে লাগলো। আর পিছনের লাল আলোটি তখন বর্ষাস্নাত অন্ধকার পথে একটি গতিশীল লাল সিঁদুর টিপের মতো দেখাচ্ছিল। অতঃপর ভেজা শরীরে রাস্তায় নেমে পড়লাম। সেদিন বর্ষায় ভেজা সন্ধ্যার অন্ধকার ভেদ করে একটি কঠোর মুখের মলিন কাতর দৃষ্টি
আমার মনের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। কিছুদিন পরের কথা, এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখে একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিকশাওয়ালার সঙ্গে দুই বিপুলাকায় মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে কথা কাটাকাটি হচ্ছে শুনতে পেলাম। अरे क्यों नहीं जाएगा तू? हाँ, क्या बात है? हर कोई 2-3 आदमी रिक्शा में लेता है, तू क्यों नहीं लेगा बे? पैसा का कम देंगे तुझे। नहीं सकेगा बाबू, अब दूसरा रिक्शा देखिए। क्यों क्यों नहीं नहीं लेगा? लेगा? हाँ? हाँ, जितना पैसा चाहिए ले ले। हम क्या पैसा कम देंगे तुझे? মারোয়ারিদের গলা ধীরে ধীরে যেন বেরিয়ে চলেছে। पैसा की चिंता तू मत कर, कितना चाहिए बोल। हम नहीं ले सकेगा आप दोनों को बाबू, आप दूसरा रिक्शा देखिए। কি হয়েছে জানবার জন্য একটু যেন উৎসুক হয়ে পড়লাম। কাছে গিয়ে দেখি স্ট্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা। বচসার কারণ, দুইজনকে সে রিক্সায় নিতে পারবে না। ওই দুটি বিপুলাকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠতে দিতে যে কোনো রিক্সাওয়ালার আপত্তি হতে পারত, এবং তাতে বিশেষ আশ্চর্য হওয়ার কিছুই ছিল না। কিন্তু আগের কথা স্মরণ করে আমি বিস্মিত হলাম। সেই রিক্সাওয়ালাই যে এই রিক্সাওয়ালা তাতে কোনো সন্দেহ নেই। রিক্সাওয়ালা নাছোড়বান্দা দেখে মারোয়ারি দুইজন অন্য রিক্সার উদ্দেশ্যে রওনা দিল। রিক্সাওয়ালাকে পরীক্ষা করবার একটা কৌতূহল জেগে উঠল আমার মনে। এবারও তার সঙ্গে দরদাম করে তাকে একটু অপেক্ষা করতে বললাম আমার অন্য একজন সঙ্গীর জন্য। সে করুণভাবে আমার দিকে তাকিয়ে অন্য রিক্সা দেখার জন্য অনুরোধ করল। সে জানালো যে সে দুইজনকে নিতে পারবে না। আমি এ কথায় এতদূর বিস্মিত ও কৌতূহলী হয়ে পড়লাম যে বন্ধুর অপেক্ষা না করেই রিক্সাতে চড়ে বসলাম। সেদিনও আকাশ জুড়ে ছিল ঘন কালো মেঘ। ঘন ঘন মেঘ গর্জন ও বিদ্যুৎ চমকে কলকাতার চঞ্চল আকাশ যেন স্তব্ধ হয়ে আসছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটাই কম। রিক্সাওয়ালাকে তাড়া দিলাম। আকাশের যা অবস্থা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো চাই। জোরে রিক্সা টানতে গিয়ে রিক্সাওয়ালা ঘেমে নিয়ে একসা হয়ে উঠল। আমি অবাক হলাম। আমার মতো রোগা মানুষকে টানতে তো এতটা পরিশ্রম হওয়ার কথা নয়। আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জেগে উঠল। অমন তাগড়াই চেহারার একটা লোক আমার মতো একটা সামান্য বোঝা টানতে পারছে না। এর কোনো সঙ্গত কারণ খুঁজে পেলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনের মধ্যে জেগে উঠল। বেচারার দুরবস্থা দেখে মায়া হলো। শুধু বোঝা টানার যন্ত্রণা ছাড়াও যে তার অন্য কোনো যন্ত্রণা হচ্ছে তা বুঝতে পারছিলাম। নানা জল্পনা করেও কোনো কিনারা করতে পারলাম না। তাকে স্বেচ্ছায় রিক্সা টানতে বলে একটা সিগারেট ধরালাম। কৌতূহল মেটাবার একটা ইচ্ছে হওয়ায় তাকে কি করে মনের ইচ্ছেটা জানাবো তাই ভাবতে লাগলাম। হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামলো। রিক্সাওয়ালা যেন চমকে উঠল। একটা বাড়ির গাড়ি বারান্দার ধারে এসে তাকে থামতে বললাম। তারপর দুজনেই গাড়ি বারান্দার নিচে এসে মাথা মুছে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সেলাম করে সিগারেট নিয়ে ফুটপাতের উপর উবু হয়ে বসে সিগারেটটি ধরালো। আমি দাঁড়িয়েই রইলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভেতর থেকে ঠেলা দিতে লাগলো, কিন্তু পাছে বেফাস কিছু বলে ফেলি ওই ভয় হতে লাগলো।
তার নাম কি, সে কোথায় থাকে, এসব বেশ সহজেই জিজ্ঞাসা করতে পারলাম। তার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুফু ছাড়া আর কেউই নেই। শিশু অবস্থা থেকেই বৃদ্ধিমাতৃহীন হয়ে সে ফুফুর কাছেই মানুষ হয়েছে। বিয়ে হয়েছে কিনা জিজ্ঞাসা করাতে সে গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবু, যে বোঝা আমাকে প্রতিদিন টেনে বেড়াতে হচ্ছে সেটা নিয়েই আমি অস্থির। এর উপর বোঝা বইতে আমি অক্ষম বাবু। আমি বললাম, বুড়ি ফুফু ছাড়া তো তোমার কেউই নেই বলছো, অথচ প্রতিদিনই বোঝা বইতে হচ্ছে, এর অর্থ আমি বুঝতে পারলাম না। মকবুল চুপ করে থাকলো। আমি তাকে চিন্তা করার অবকাশ না দিয়ে বললাম, একটা বিষয়ে কিন্তু আমার ভারী কৌতূহল আছে। কিছুদিন আগে নিমতলা ঘাটের কাছে তোমাকে দেখেছিলাম, আজও দেখলাম। 2 দিনই তুমি একজনের বেশি যাত্রী নিতে অস্বীকার করছো, অথচ তুমি তো দুর্বল নও। এর নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি বিশেষ আপত্তি না থাকে। কথাটা শুনেই মকবুল চমকে উঠল। তার মুখ বিবর্ণ হয়ে গেল। হাত দিয়ে মাথার রগ টিপতে টিপতে সে বলল, বাবু, সে বড় ভয়ানক কথা। সে কথা মনে হলেই শিউরে উঠি, বুকের রক্ত হিম হয়ে যায়। মুখে সে কথা প্রকাশ করব কেমন করে? কথাটা বলতে বলতেই সে সভয়ে রিকশাটার দিকে তাকালো। কি যেন একটা ভয়াবহ কিছু দেখে সে শিউরে উঠল। তারপর সে পাগলের মতো ছুটে গিয়ে ত্রিপলের পর্দা দিয়ে রিকশাখানা মুড়ে ফেলে কাঁপতে কাঁপতে এসে হতাশভাবে বসে পড়ল। তখনও ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘন ঘন বিদ্যুতের ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের আভাস পাচ্ছিলাম। জলো বাতাস যেন কলকাতার পাষাণ প্রাচীরে প্রতিহত হয়ে একটানা উচ্ছ্বাসের সৃষ্টি করছিল। রাস্তায় জনমানবের কোনো চিহ্ন ছিল না। তাকে আর একটা সিগারেট দিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনও ব্যাকুল হয়ে উঠল। ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক যে মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলে উড়িয়ে দিচ্ছিলাম। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালার অস্বাভাবিক জলজলে চোখ দুটো আমার মনে এক অলৌকিক ভয়ের সৃষ্টি করায় আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু এভাবে বেশিক্ষণ থাকাও চলে না, বাড়ি যেতে হবে। আবার এই ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জেনেও যাওয়া যায় না। কিন্তু তারপর বললাম, মকবুল, তোমার এসব কথা ভাবতে যদি কষ্ট হয় তবে থাক, বলার দরকার নেই। বৃষ্টি অনেকটা ধরে এসেছে, এখন যাওয়া যেতে পারে। সে সজোরে আমার পা দুটি চেপে ধরে অধীরভাবে বলল, দয়া করে বাবু, আর একটু দাঁড়ান। যে কথা আমি 3 বছর ধরে বলার জন্য ব্যাকুল, অথচ কাউকে মুখ ফুটে বলতে পারিনি, সে কথা আজ আমাকে বলতে দিন। এ যন্ত্রণা আজ সহন করতে পারছি না বাবু। নিবিড় সহানুভূতিতে আমার মন ভরে গেল। বললাম, বলো মকবুল, বলো কি বলতে চাও, আমি শুনছি। মকবুল এরপর খুবই ধীরে ধীরে সামান্য হিন্দি মিশ্রিত বাংলা ভাষায় যা বলল, কিংবা যা বলল না, সবটুকু মিলিয়ে যা বুঝেছি সেটাই বর্ণনা করছি। মকবুল বলল, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক সমঝাতে পারবো কিনা জানি না। ঘটনাটা এমনই অসম্ভব আর এমনই খতরনাক যে বিশ্বাস করাও কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটাও মিথ্যে কথা বলবো না। বাবু, আমি আজ 3 বছর ধরে
এই গাড়িতে এক লাশ কা বোঝ টেনে বেড়াচ্ছি। একজনের বেশি লোককে গাড়িতে তুলে টানবো কি করে? আর একজন যে হর বক্ত আমার গাড়িতে বসে আছে, আমি সবসময় তাকে বয়ে বেড়াচ্ছি। এর হাত থেকে আমার কোনো নিস্তার নেই বাবু। লাশ পচে ভার হয়ে গেছে, আমি এর পচা দুর্গন্ধে অস্থির হয়ে যাচ্ছি। লাশ কা বোঝা টেনে টেনে আমার সবল দেহ দুর্বল হয়ে পড়ছে। আমি অদৃশ্য সব দেহের ভারে জর্জরিত বাবু। আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না বাবু। মকবুলের কথা শুনে মনে হলো যেন উপকথা শুনছি। মনে হলো যেন কলকাতা নয়, কলকাতার চেয়ে অনেক দূরে কোনো এক জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুজন এসে পড়েছি। এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা যেন বিলুপ্ত প্রায় হয়ে উঠল। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনতে লাগলাম। आज से 3 साल पहले সেদিন প্রবল বর্ষণে কলকাতা শহর যেন জলের তলায় তলিয়ে গিয়েছিল। রাত্রি 9টা-10টার সময় আমি এই গাড়িটা নিয়ে হাওড়া স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। সেখানে 2-4টে মাত্র গাড়ি ছিল, লোকের ভিড় ছিল না বললেই হয়। ওরকম দিনে সাধারণত কুকুর বেড়ালও বাড়ি থেকে বের হয় না, কিন্তু পেটের দায়ে বাবু আমাকে বের হতে হয়েছিল। তাছাড়াও আমি বিয়ে করবার লোভে অর্থ সঞ্চয় করছিলাম। আঁধি তুফান কুচবি আমার মনকে দমিয়ে রাখতে পারেনি। বিয়ে করবার যে কি অদম্য ইচ্ছা আমার ছিল বাবু, তা আপনাকে বোঝাতে পারবো না। न होले अमून दिने कोई घर से बाहर नहीं जाता, किंतु आज আমার বিয়ে করবার কোনো শখ নেই বাবু। প্রতি মুহূর্তে আমার রক্ত যেন জল হয়ে আসছে, আর বেশি দিন বাঁচলে হয়তো পাগলই হয়ে যাব বাবু। শুধু ফুফুর মৃত্যুর অপেক্ষা করছি। সে আমার এই কথা জানতে পারলে কষ্ট পাবে। মকবুল আবার চুপ করল। যা শুনছিলাম তার পরিষ্কার ধারণা করবার মতো শক্তি আমার ছিল না। জলের ঝাপটা লেগে সর্বাঙ্গ ভিজে যাচ্ছিল। অন্ধকার আকাশে বিদ্যুতের ছটা মাঝে মাঝেই দৃষ্টিগোচর হচ্ছিল। অন্ধকার আকাশের নিচে গ্যাসের স্তিমিত আলোয় আমরা দুটি প্রাণী যেন এক অজানা রহস্য উদ্ঘাটন করছি, এমনটাই মনে হচ্ছিল। মকবুল আবার বলতে শুরু করলো। সওয়ারি দুজন জুটলো, প্রচুর ভাড়া চাইলাম, তারা রাজি হলো। সওয়ারি দুজনই নেশে মে ছিল। একজন নেশায় একদম চুর হয়েছিল, কিন্তু অন্যজনের হুঁশ ছিল। সেই ঝমঝমে বৃষ্টির মধ্যেই তারা বাগবাজার পর্যন্ত যাবে ঠিক হলো। সওয়ারি দুজন ভিতরে বসলো, আমি ভালো করে পর্দা মুড়ে দিলাম। গঙ্গার ধারে সোজা উত্তর দিকে চলতে লাগলাম। দোকান পাট সব বন্ধ হয়ে গেছে। রাস্তার এখানে ওখানে দু একজন লোক চলাফেরা করছিল। গাড়ি ঘোড়া একদমই ছিল না। আমি শান্তিতে রাস্তার মাঝখান দিয়ে রিক্সা টেনে চললাম। কুমোরটুলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আর কত দূর যেতে হবে? উত্তর পেলাম, सीधा चलाओ। আমার সারা শরীর ভিজে গেছিল। मेहनत और थकान से আমার आंखों में नींद চলে আসছিল। মনে হচ্ছিল আর টানতে পারবো না। এমন সময় পর্দা ঠেলে এক বাবু আমার হাতে পয়সা দিয়ে এক বাক্স সিগারেট আনতে বলল।
एक पेड़ के नीचे गाड़ी रखकर আমি সিগারেট আনতে গেলাম। কাছাকাছি কোনো দোকান ছিল না। এদিক ওদিক ঘুরে এক দোকান পেলাম। সিগারেট কিনে ফিরে এসে বাহার সে হাঁক দিয়ে বাবুদের সিগারেট নিতে বললাম। कोई উত্তর দিল না। ভাবলাম বাবুরা হয়তো ঘুমিয়ে পড়েছে। এরপরের পর্দা তুলে সিগারেট দিতে গিয়ে আমি যা দেখলাম वो देखकर আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম। বাবু, उस वक्त से আমার জীবনের সমস্ত শান্তি বিনষ্ট হয়েছে। কর পাপের বোঝা নিয়ে আমি 3 বছর প্রায়শ্চিত করে ফিরছি, তা জানি না। আর কতকাল যে এই যন্ত্রণা সইতে হবে খোদা তাআলাই একমাত্র বলতে পারেন। थोड़ा आलो আসছিল दूर के एक गैस पोस्ट से। पेड़ के नीचे बहुत अंधेरा था। বৃষ্টিরও কোনো বিরাম ছিল না। পর্দা তুলে সেই অস্পষ্ট আলোয় দেখলাম গাড়িতে একজন মাত্র লোক, মুখ বাঁধা, বুক থেকে দরদর করে রক্ত পড়ছে, সর্বাঙ্গ রক্তে ভিজে গেছে। প্রাণ আছে বলে মনে হলো না। কেমন করে কি যে হলো প্রথমটা কিছু ঠাকুর করতে পারলাম না। ভয়ে বিস্ময়ে আমি হতবাক হয়ে দাঁড়িয়ে খামতে লাগলাম। ধীরে ধীরে জ্ঞান ফিরে এলে মনে ভীষণ ভয় হতে লাগলো। চোখের সামনে ফাঁসি কাঠের ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। সমস্ত দোষটাই আমার কাঁধে চাপবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। বুঝলাম অন্য লোকটা মুখ বেঁধে ছোড়ার আঘাতে এই লোকটাকে খুন করে পালিয়েছে। তাকে ধরবার কোনো উপায় নাই। তার চেহারাটা কেন জানি না আর মনে আসলো না। লোকটার অবস্থা দেখে বুঝলাম লোকটা নিশ্চয়ই মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখলাম তখনও গরম। একবার ভাবলাম হাসপাতালে নিয়ে যাই, চিৎকার করে লোক জড়ো করি, কিন্তু সাহস হলো না। তাজা রক্ত দেখে তখন আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আত্মরক্ষার কথাটাই প্রথম মনে হলো। ভয়ে ভয়ে চারিদিক দেখে সেই লাশটা पेड़ के नीचे फेंक कर আমি গাড়ি নিয়ে ঊর্ধ্ব শ্বাসে দৌড় লাগালাম। उसके बाद কেমন করে যে বাড়ি ফিরে আসলাম, কেমন করে যে সেই রাতে গাড়িখানা ধুয়ে মুছে আস্তা বলে রাখলাম, তা একমাত্র খোদাই জানেন। उसके बाद 7-8 दिन ধরে বুখার में বেहोश হয়েছিলাম। ফুপুর মুখে বাদ में শুনেছি সে কদিন আমি কেবল খুন, রক্ত, ফাঁসি इत्यादि नाना भूल भुगছিলাম। एकदम ठीक होने के बाद भी গাড়ি নিয়ে বাইরে বেরোতে সাহস পাচ্ছিলাম না। গাড়িটার দিকে নজর দিতেও ভরসা পাচ্ছিলাম না। কিন্তু পেট তো চালাতে হবে। তাই একদিন নিজের সঙ্গে অনেক যুদ্ধ করে গাড়িটা বের করতে গেলাম। गाड़ी में हाथ देने के साथ साथ মনটা কেমন ছেদ করে উঠল। গাড়িটাতে রক্তের কোনো চিহ্ন ছিল না, তবু কেন যেন রক্ত দেখতে পেলাম। उसके बाद মনের দুর্বলতা জোর করে উড়িয়ে দিয়ে গাড়ি বের করলাম। সওয়ারি জুটলো। মাঝে মাঝে গা ছমছম করছিল বটে, কিন্তু দিনের আলোয় লোকজনের ভিড়ে সে ভাব বেশিক্ষণ ছিল না। থেকে থেকে মনে হতো আমি অন্যায় করেছি, হয়তো লোকটা বাঁচতে পারত। বিপদের ভয় না করে যদি তৎক্ষণাৎ কোনো হাসপাতালে তাকে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো वो आदमी बच जाता। लेकिन खुद को लोकटर
মৃত্যুর কারণ বলে মনে হতে লাগলো, কিন্তু সে ভাবটাও কেটে গেল। কে জানে, পরের দিকে নজর দিতে গিয়ে হয়তো নিজেই ফেসাদে পড়ে যেতাম। বাঁচনে কা নসিব থাকলে ও এমনিতেই বেঁচে যেত। এইভাবে নানা কথা ভাবতে ভাবতে প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসলাম। পুরা রাত কেমন একটা অস্বস্তিতে কাটলো। ঘুমোতে পারলাম না। ভয় হলো আবার বুঝি জ্বর আসবে। সেই রক্তাক্ত দেহ, মুখ বাঁধা লোকটার চারিদিকে যেন দেখতে পেলাম। মাথা গরম হয়েছে ভেবে চোখে মুখে পানি দিয়ে ঘুমাবার চেষ্টা করলাম। ঘুম আসলো, লেকিন ভোরবেলা আবার একটা খারাপ স্বপ্ন দেখে ভয়ে আমার ঘুম ভেঙে গেল। সে যেন কুমড়ে কুমড়ে আমার কানে বলতে লাগলো, তুই আমায় খুন করেছিস, তুই আমায় খুন করেছিস। আমি তখন আল্লাহর নাম স্মরণ করে উঠে বসলাম। উস দিন গাড়ি নিয়ে বের হয়ে মনে হলো কে যেন আমার পিছু নিয়েছে। পিছনের পথে রক্তের দাগ দেখলাম। হায় আল্লাহ, এ কি হলো? কার পাপের বোঝা কারে চাপালে তুমি? আমি যেখানেই যাই সেখানেই যেন অদৃশ্য কেউ আমার পিছু নিতে লাগলো। ভাবলাম আমি কি পাগল হয়ে গেলাম? বুঝলাম আমায় ভূতে পেয়েছে। ওঝার কাছে গেলাম। সে অনেক ঝাড়ফুঁক করলো, কিন্তু কোনো লাভ হলো না। সে আমার পিছু ছাড়লো না। মকবুল চুপ করলো, তারপর গামছা দিয়ে ঘাম মুছলো। আমার কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে সেটা ধরিয়ে আবার বলতে লাগলো, दो एक दिन के बाद হেদুয়ার মোড়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় বৃষ্টি নামলো। বৃষ্টির হাত থেকে বাঁচবার জন্য গাড়িটা তেরপল দিয়ে মুড়তে যাচ্ছি। এমন সময় মনে হলো পেছনে পেছনে কে যেন আসছে। ফিরে তাকালাম, কেউ নাই। তাড়াতাড়ি গাড়িটা ঢেকে বাড়ি ফেরবার ইচ্ছা হলো। গাড়ি ছাপ্পর থেকে পর্দাখানা ফেলতে যাব, এমন সময় দেখি গাড়ির ভিতরে সে বসে, মুখ বাঁধা, বুক দিয়ে দরদর করে রক্ত পড়ছে। ভয়ে শিউরে পর্দা ফেলে পাগলের মতো ওইখানেই বসে পড়লাম। আমার অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কি জানাবো বাবু? আপনি কি বুঝতে পারবেন? গাড়ির ভিতরে রক্তাক্ত দেহে সে নিশ্চয়ই বসে আছে। সেই ঘটনা হতে আজ পর্যন্ত সে গাড়ির ভিতরে বসে থাকে। আমার পিছনে আর তাকে দেখি না। সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভিতরেই বসে থাকে। আমি তাকে টেনে নিয়ে বেড়াই। মকবুল চোখ বন্ধ করে বসে থাকলো। অনেকক্ষণ ওইভাবে থাকার পর বলতে লাগলো, बाबू, उस दिन से आज तक वो लाश का बोझ আমি টেনে ফিরছি। একজনের বেশি সওয়ারি তাই টানতে পারি না। মরা পচে দুর্গন্ধ বের হয়, আমাকে তাই সঙ্গে করে ফিরতে হচ্ছে। অথচ আল্লাহর দোহাই বাবু, उस आदमी के मरने के पीछे আমার কোনো অপরাধ নাই। আমি ওই নিরক্ষর লোকটাকে কি সান্ত্বনা দেব বুঝতে না পেরে চুপ করে থাকলাম। মকবুল বলল, বাবু, এই বোঝা হর বক্ত আমাকে বলতে হয়, কিন্তু বারিশকে রাত ছাড়া অন্য সময় এই লাশ আমি দেখতে পাই না। দেখে দেখে বোঝা টেনে টেনে সহন হয়ে গেছে বাবু, কিন্তু अभी भी মাঝে মাঝে ভয় পায়। ভেতরে ভেতরে আমার শরীর ভেঙে আসছে। এই দুর্বিষহ যন্ত্রণা আর জ্যাদা দিন সহন করতে পারবো না বাবু। এই গাড়িটা ছাড়ার শক্তি আমার নেই বাবু। এক অদৃশ্য শক্তি আমাকে এর সাথে জুড়ে দিয়েছে। আমি তার কাছে একদম লাচার।
आज 3 साल से আমার এই ভীষণ দায়িত্ব শুরু হয়েছে। কবে খতম হবে একমাত্র খোদা তালাই জানে। মকবুল উঠে দাঁড়ালো, বলল, বৃষ্টি ধরে এসেছে বাবু, আপ গাড়ি মে बैठिए। আমি পরদিন তাকে আমার সাথে দেখা করতে বলবো কিনা ভাবতে ভাবতে গাড়ির কাছে গেলাম। মকবুল কাপা কাপা হাতে মুখ ফিরিয়ে রিকশার পর্দাটা তুলে ধরল। আমি ভেতরে বসতেই সে পর্দাটা ফেলে দিয়ে গাড়িটা টানতে শুরু করলো। পর্দা ফেলা অন্ধকারে রিকশাটার ভেতরে বসতেই আমার গাটা কেমন ছমছম করতে লাগলো। আমিও যেন দেখতে পেলাম আমার গা ঘেঁষে এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ বসে আছে। একটা পচা দুর্গন্ধ যেন আমার নাকে আসতে লাগলো। সভয়ে আমি পর্দাটা তুলে মকবুলকে রিকশা থামাতে বললাম। সে কারণ জানতে চাইলে তাকে বললাম, আমার বাড়ি বেশি দূর নয় মকবুল, আমি এইটুকু হেঁটেই যেতে পারবো। রিকশাটার ভেতরে যাইবার সাহস আর হলো না। মকবুল হয়তো বুঝলো, একটু ক্ষীণ হাসি হেসে গাড়িখানা তুলে ধীরে ধীরে চলতে লাগলো। আমি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রিকশাটার দিকে তাকাবার সামর্থ্যও আমার হলো না। অনেকক্ষণ পর্যন্ত রিকশাটার ঠুনঠুন আওয়াজ আমার কানে আসতে লাগলো। সেই রাত্রে আর ভালো করে ঘুমোতেই পারলাম না।